আসসালামু আলাইকুম। আমার সুন্দরবন সিরিজে আজকে হচ্ছে শেষ পর্ব এবং শেষ রাত। আমি অনেকক্ষণ এই জায়গাটাতে বসেছিলাম রাতের বেলা। সুন্দরবন থেকে এখন খুলনার দিকে ব্যাক করতেছি। আজকে আবার ঢাকায়ও ব্যাক করব। সো 2টা দিন কিভাবে আসলে চলে গেল বুঝতে পারিনি। আমাদের খুব সকালবেলা উঠতে হয়েছে, কারণ আমাদের আজকের শেষ স্পট করমজল। এটা মংলা পোর্ট থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এবং আমাদের সুন্দরবনের থেকে খুলনার দিকে ব্যাক করার জন্য লাস্ট স্পট। আমরা ঢাকা থেকে খুলনা আসি 650 টাকা দিয়ে এবং সেখানে হচ্ছে 210 কিলোমিটারের মতো। সো আমাদের এখনও ব্রেকফাস্ট করি নাই। সো ব্রেকফাস্টের আগেই হচ্ছে আমাদের স্পটে যাইতে হবে। এটাই হচ্ছে আমাদের শেষ স্পট। আমাদের টোটাল এই 3 দিন 2 রাত 3 দিনের যে এই প্যাকেজটা নিয়েছিলাম, আমার এখানে প্রায় আমার খরচ পড়ছিল 14,000 টাকার মতো। এর থেকেও আসলে আরও কমেও আছে, আবার বেশিও আছে। সো সবচেয়ে লাক্সারিয়াস হচ্ছে আলাস্কা। আমাদের বোটের নাম হচ্ছে সি-পাল 3। এখানে ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 60 জনের মতো। আমার কাছে এটা একটা মিড রেঞ্জের মতো মনে হয়েছে। এখানে আমি আমার শেয়ারিং একজন ভাইয়া ছিল, ওনার সাথে শেয়ার করে কেবিন ভাগ করে থাকতে হয়েছিল এবং টয়লেটটা ছিল আসলে বাইরে। আর আমরা আসলে রুমে ওইরকম থাকিই নেই, সারাদিনই হয়তো কোনো স্পটে ঘুরছি, নাহলে খাওয়া দাওয়া, নাহলে ছাদে। সো আমাদের প্রায় 60 জনের টিম। আমরা 60 জনের টিম নিয়ে আমরা 2 দিনে বা 3 দিনে সবাই অনেকের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছি। আসলে আমি অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম সুন্দরবন ঘুরতে যাব, কিন্তু আমার আসলে আইডিয়া ছিল না যে সুন্দরবনে এত সুন্দর যে প্লেস আছে এবং এত মানুষ ঘুরতে আসে। সুন্দরবনটার ভিতরে আসলে একটা অন্যরকম একটা জগৎ ফিল করছি। সম্পূর্ণ মানে ডিফারেন্ট একটা প্লেস। এখানে কোনো লোকালয় নাই এবং এখানে আমরা যতগুলা এই ট্রলার দেখতেছি, এগুলো প্রতিটা হচ্ছে এক একটা ক্রুজের মেম্বার। এরা সবাই আসলে একই সাথে ছাড়ে এবং একই সাথে ব্যাক করে। সবগুলো স্পটই দেখলাম এবং ঢাকা থেকে অনেক মানুষ এদের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি এদের সার্ভিস নেয়। আর সুন্দরবনে যেটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে হচ্ছে এটা খাবার দাবার। সুন্দরবনে আসলে বাঘ না দেখা গেলেও সুন্দরবনের যে খাবার দেয় এটা আসলে খুবই মনোমুগ্ধকর। নদী পথে এবং ছোট ছোট খাল, বিভিন্ন অ্যাক্টিভিটিস। এবং সুন্দরবনে সবচেয়ে বেশি আমার কাছে রোমাঞ্চকর মনে হয়েছে দুবলার চর, ডিমের চর, তারপরে হচ্ছে কটকা, জামতলা সি বিচ, এই স্পটগুলি। আমার সবচাইতে যেটা বেশি আকর্ষণ মনে হয়েছে যে এদের খাবার দাবারগুলি। প্রতিটা ক্রুজই শুনছি একই টাইপের খাবার দেয়, কোনো খাবারই ডাবল টাইমে রিপিট হয় না এবং এক এক সময় এক এক আইটেম। যেমন কোনো সময় চিকেন আইটেম, কোনো ওই ঠিক পরের বেলায় আবার হচ্ছে চাইনিজ আইটেম, আবার বারবিকিউ আইটেম, আবার চুই ঝাল, তারপর সাতক্ষীরার ঘোষের মিষ্টি, তারপর ছানা, দই। প্রতিটা খাবারই ছিল খুব মজা। সুন্দরবনে আসলে মানুষ আসে খুব রিল্যাক্স করতে ফ্যামিলি নিয়ে এবং এটা চালু হয় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। সো এখন যেহেতু অলমোস্ট রোজা শুরু হয়ে গেছে, রোজার মধ্যে এটা আর কন্টিনিউ হবে না। তো আমাদের গ্রুপের পরে আরও হয়তো 2টা বা 3টা গ্রুপ চলতে পারে, তারপরে আবার বন্ধ। এবং আমাদের এই প্যাকেজের মধ্যে সব কিছু ইনক্লুডিং খাবার দাবার, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি, যেমন এই করমজলের এন্ট্রি ফি, গানম্যানের বিভিন্ন জায়গায় পারমিশন, A to Z সব কিছু। এবং সুন্দরবনটার ভিতরে আমরা মানে দেখতে পারলাম যে কতটুকু গভীর এবং ঘন জঙ্গল এবং বাচ্চাদের ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ, কারণ এখানে প্রতিটা মানুষই খুবই জেন্টলম্যান প্লাস ফ্রেন্ডলি। তারা সবসময়ই মানুষের সাথে খুবই ভালো বিহেভ। এবং আসলে আমি দেখলাম যে কর্পোরেট মানুষগুলি বেশি আসে, কারণ তারা কখনো ওইরকমভাবে হয়তো ছুটি পায় না বা একটা অধীনের প্যাকেজের মতোই এটা। সো করমজলে আমাদের এটাতে আমি এর আগে, এবার নিয়ে আমার সেকেন্ড টাইম। আমি সুন্দরবন এতটুকুই ফার্স্ট টাইম ঘুরে গেছিলাম। এর আগে কখনো আমার এত ভিতরে যাওয়া হয় নাই। আর সুন্দরবনের ভিতরে আমি আসলে আসছি এবার সম্পূর্ণ একটা হুটহাট প্ল্যানে, কারণ বাংলাদেশের সাথে এই সুন্দরবনের কম্পেয়ার করে হচ্ছে ভিয়েতনামের হ্যালং বে। ওরাও একটা প্যাকেজ ইনক্লুড করে, বাট ওদেরটা থেকে আমাদেরটার আসলে গুণগত মান, টাকা পয়সা প্লাস A to Z সব কিছুই অনেক কম, প্লাস হচ্ছে মানের দিক দিয়ে অনেক ভালো।
আমার কাছে এটা পার্সোনালি ফিল হয়েছে, কারণ আমি ভিয়েতনামে দেখছি এবং এখানে আসলে যে হরিণগুলো ওপেন ছাড়া আমি আসলে প্রচুর পরিমাণে হরিণ দেখছি। সুন্দরবনে আসার পরে আমার এবার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আমি অনেকগুলি গাছের নাম জানতে পারছি, তারপর নতুন নতুন অনেক মানুষের সাথে পরিচয় হইতে পারছি এবং আমার জীবনে এরকম কোনো ট্যুর বা এরকম কোনো এক্সপিরিয়েন্স এর আগে হয় নাই এবং হরিণগুলো খুবই নিরীহ ছিল। আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করব যে জীবনে একবার হইলেও সুন্দরবনের একটা ট্যুর দিতে। এটা আসলে খুবই ভালো লাগবে। 100 জনের মধ্যে হয়তো 90 জনেরই ভালো লাগবে, বাকি 10 জনের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা পার্সোনালি খুবই ভালো লাগছে। একটা সম্পূর্ণ রিফ্রেশমেন্ট এবং এখানে আসলে কিন্তু টেলিটকের নেটওয়ার্ক ছাড়া আসলে আর কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। সো বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, জিপি কোনোটারই আসলে নেটওয়ার্ক ছিল না এবং আসলে মনে হইতেছিল যে আমি 10 বছর পিছনে চলে গেছি এবং আগে যেরকম কারেন্ট না থাকলে বা ইন্টারনেট না থাকলে সন্ধ্যার পরে যেরকম লাগতো ঠিক ওইরকম একটা ফিল এবং মাস্ট বি নেচারের মধ্যে হাঁটাহাঁটি শরীর স্বাস্থ্য খুবই ভালো লাগা কাজ করে ওভারঅল এবং বিভিন্ন আসলে প্রকৃতির সাথে মিশা যাওয়া যায়। যারা প্রকৃতিপ্রেমী তাদের 100% আমি শিওর এদের ভালো লাগবে এবং আমাদের দেশের টাকাটা দেশেই থাকবে। আমরা আসলে কিছু থেকে কিছু হইলেই আসলে বাইরে ঘুরতে চলে যাই, কিন্তু এটা আসলে ঠিক না। আমাদের দেশের মধ্যে আসলে অনেক হিডেন প্লেস আছে, হিডেন জ্যাম আছে। তার মধ্যে আমি বলবো সুন্দরবন। এটা কক্সবাজারের থেকেও অনেক ভালো, কারণ এখানে যে বোটের যে বিষয়গুলি থাকে সবাই তো কম বেশি যানবাহনে চলাচল করে, কিন্তু বোট রাইডগুলা বা বোটের মধ্যে ঘুমানো, হাঁটাহাঁটি করা, এই সুন্দর প্লেসগুলি সকালবেলা কুয়াশাতে, এই নর্মালি যদি আমি বাঘ সাপোজ আমি দেখি নাই, কিন্তু তারপরও যে আমি এটার উপর দিয়ে হাইটা গেছি, আমার কাছে যেটা একটা ফিল হয়েছে, যেটা আমি একটা বনের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ম্যানগ্রোভ একটা বনের মধ্যে আমি হাঁটতেছি, এটা আমাদের দেশের জন্য, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি। কারণ যারা সুন্দরবন মানে অন্য দেশের যারা ফরেনার ঘুরতে আসে এদের কিন্তু অনেক সার্ভিস চার্জ, ট্যাক্স এবং ভ্যাট ট্যাক্সের একটা বিষয় থাকে। আমরা যেহেতু বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের এটা কিছুই আসলে হয় না, লাগে না। আর সুন্দরবনের মধ্যে পুরোটাই হচ্ছে মানে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে মিলেই সুন্দরবন। ইন্ডিয়ার মধ্যে আছে 30% মতো বা 30 to 40, আর বাংলাদেশের মধ্যে হচ্ছে 70 বা 60% এরকম। আর এখানে দেখলাম যে প্রচুর চায়ের দোকান বা বিভিন্ন লোকজনগুলো, এবং এরা অন্য যেই ট্যুরিস্ট স্পটগুলি আছে এদের মতো আসলে ডাকে না। এবং এখানে দেখলাম যে আমি অনেক বানরের পায়ের ছাপ, এই জায়গাটা শুনছি বর্ষার সময় ডুইবা যায়। আর আমাদের তো মানে আমাদের যে গাইড ছিল ফারুক ভাই, ইনি আমাদের সম্পূর্ণ প্রায় 2 ঘন্টার মতো সময় দিছিল এই করমজলটা দেখার জন্য। ঠিক আমরা এখন আবার 2 ঘন্টা ঘোরাঘুরি করার পরে আমাদের বোটে ব্যাক করতেছি। আমাদের আজকে বোটের প্ল্যান হচ্ছে এখন সকালের নাস্তা করব, দেন হচ্ছে এই সিপাল 3, এটা হচ্ছে কক্সবাজারের যে রয়্যাল টিউলিপ ছিল এখন এটা সিপাল 3 হয়েছে বা সিপাল হয়েছে, এই সিপালেরই একটা অংশ। এদের বিভিন্ন জায়গায় এরা ট্যুরিস্ট বেসিক মানে যে কাজগুলি আছে এগুলো নিয়ে কাজ করে। আর সুন্দরবনে দেখলাম প্রায় 18 থেকে 20টার মতো ক্রুজ প্রতিদিন যাওয়া আসা করে, আর প্রতি 3 দিন বা 4 দিন এরকম করে তাদের প্যাকেজ থাকে। এবং এটা হচ্ছে পশুর নদী। এই পশুর নদী থেকে অনেকে আসে মংলা যে পিকনিক স্পট, এখান থেকে বোট ভাড়া করে আসে। 1500 থেকে 2000 টাকার মতো ভাড়া লাগে, প্রায় 20 জনের মতো বসতে পারে, 15 থেকে 20 জন। আর এখানে সবচাইতে যেটা সুন্দর বা এক্সক্লুসিভ যে বোটটা আছে এটার নাম হচ্ছে আলাস্কা বোটটা খুবই সুন্দর এবং প্রতিটা বোটই আসলে খুবই সুন্দর। এবং এদের আমি বারবার হয়তো ভিডিওতে রিপিট করতেছি যে এদের খাবার দাবারগুলি আসলে খুবই মজা, কারণ বোটের যে শেপগুলি আছে এরা প্রচণ্ড পরিমাণে দক্ষ এবং খাওয়া দাওয়ার বেশি মানে যে সুন্দরবন মানে যারা আগ্রহী তারাই আসলে এই ট্যুরটাতে বেশি মজা পাবে, আমার কাছে এটা পার্সোনালি ফিল। এবং প্রতিটা বোটই এসি, নন এসি, তারপরে হচ্ছে
2 তলা বা 3 তলা বিভিন্ন ক্যাটাগরির অনেক রুম আছে বাজেটের অনুযায়ী। অনেকে 8,000 টাকা দিয়েও পাবে আমার কাছে মনে হয়। এবং আমরা আমাদের বোটের মধ্যে যে 60 জনের যে টিম ছিলাম, এখন আমরা সকালবেলা নাস্তা করব। আমাদের সকালবেলা প্রতিটা খাবারই বা মানে প্রতি বেলাতেই আমাদের খাবার ছিল প্রায় রিফিল করার সুযোগ ছিল, বা অনেকটা বাফেট কোয়ালিটির, ঠিক আছে। এবং আমাদের চা এবং কফি ছিল 24 আওয়ার্স নন স্টপ, মানে আনলিমিটেড। এটা হচ্ছে আনলিমিটেড। এবং এই চা এবং কফি খাওয়ার সময় আমরা ফিল করছি যে আমাদের কোনো চিনি খাইতে হয় নাই, আমরা প্রতি বেলাই মধু খাইতে পারছি। এবং তাদের হচ্ছে এই যে রয়্যাল টিউলিপের এটা বা সিপাল, এবং এখানে তাদের ওয়াটার পার্কও আছে। আসলে সবাই আমরা আনলিমিটেড যত পারি পরোটা, এবং খাইতে খাইতে আসলে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম আমরা প্রতিটা পার্সনে। তাদের এই মংলাতে নতুন একটা রিসোর্টও হইতেছে, সেটাও আজকে আমাদেরকে ঘুরে দেখাবে। সুন্দরবন থেকে আসার সময় আমরা অনেক মধু নিয়ে আসছিলাম। এটার আমাদের 1,000 টাকা করে লিটার পড়ছিল বা কেজি। আর আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল হালুয়া, পরোটা, ডিম ভাজি, এবং হচ্ছে ইনি হচ্ছে ফারুক ভাই, ইনি আমাদেরকে যে সুন্দর গাইডলাইন করছে, তাদের যে আতিথেয়তা এটা আসলে মনোমুগ্ধকর। এবং আমাদের বোটটাতে আমরা মানে মনে হয়েছিল যে আমরা 3 দিন এটা ঘরবাড়ির মতো। এবং আমাদের এখন অলরেডি প্রায় দুপুর 12টা বা 1টার মতো সময়। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের যেই সিপাল 3 এই সিপাল কোম্পানির একটা রিসোর্টে। এই রিসোর্টটা হচ্ছে মংলাতে। অনেকে চাইলে হয়তো ক্রুজে না ঘুরে বোটেও ঘুরতে পারবে বা ল্যান্ডেও ঘুরতে পারবে। এই দোতলায় হচ্ছে আমাদের কেবিন, নিচতলায় হচ্ছে এসি। আমার কাছে অনেকেই বলল যে দোতলায় যেরকম নন এসি, আবার এসি, আবার নিচতলা হচ্ছে সম্পূর্ণ এসি। সো সব রকম ফ্যাসিলিটিস বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যেই আছে। আর সুন্দরবনের মধ্যে একটা জিনিস শুনলাম যে আগের থেকে অনেক ট্যুরিস্ট বাড়ছে, এবং বিশেষ করে পদ্মা সেতুটা আসলে হওয়ার পর থেকে বিগত, কারণ এইদিকে প্রচুর চাপ বাড়ছে। ঢাকা থেকে আসলে আসতে খুবই অল্প সময় লাগে। আসলে রাতে উঠলে প্রায় হয়তো 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো সময় লাগে এই খুলনা বা মংলা আসতে। খুব মানে রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, এবং আমরা আসছি কোনো ভাঙাচোরা কিছুই পাই নাই। আমাদের এই সিপাল এখানে অনেকটা ক্যাফে রিভারের মতো এই সাইডটা, এটাও সিপালের। এই ক্যাফে রিভারটা ম্যাক্সিমাম আমি বললাম যে লোকজন বা আশেপাশে এরকম কোথায়, সো বলতেছে এটা বিকালবেলা আসলে জমে 4টা থেকে রাতের 10টা পর্যন্ত এটা ওপেন থাকে। এবং অনেকে আসলে এখানে ফ্যামিলি নিয়ে ডে লংও আসতে পারে। খুব বেশি সময় আশা করি আসলে লাগে না। সকালে এসে আবার বিকালের মধ্যেই ঢাকায় ব্যাক করা যায়। এবং এখানে শেফগুলি সবাই খুবই ভালো এবং এটা গোছানো একটা প্লেস, ঠিক আছে। যারাই সুন্দরবন ঘুরতে আসবে আমি আশা করি তাদের মানে একবার হইলো এক্সপিরিয়েন্সটা অন্যরকম লাগবে, এবং এত সুন্দর নেচারের মধ্যে থাকবে কয়টা দিন যে তারা অন্যরকমভাবে এটা নিজেরা করবে। এটা হচ্ছে সিপাল সুন্দরবন ইকো রিসোর্ট। এটা অনেকগুলি ভিতরে দেখলাম যে কাঠের ঘর বা উডেনের, যেটা এমনি প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা, এটা আমাদের জন্য ফ্রি। আমাদের জন্য আসলে কিছুই লাগে নাই। আমরা যতগুলাই 3 দিন বা 2 রাত এই যতগুলো স্পটে ঘুরছি, গানম্যান, বোট, A to Z সব কিছুই আমাদের এই প্যাকেজের মধ্যে, খাওয়া দাওয়ার মধ্যে ইনক্লুডিং ছিল। সিঙ্গেলে কেউ আসতে চাইলে তার 100 টাকা করে টিকিট দিতে হবে। এবং এইটার ভিতরে পুকুর, সুইমিং পুল, প্লাস হচ্ছে বিভিন্ন ডিজাইনের অনেক কিছু। এবং এখানে শুনছি অনেক বিয়ের প্রোগ্রামও হয়, জন্মদিনের অনুষ্ঠান বা এমনি সামাজিক কোনো অনুষ্ঠান সেগুলোও হয়। আমরা আসলে মানে 3-4টা দিন ঢাকার মধ্যে যে ধুলাবালি, মানে মনে হচ্ছে যে পুরো প্রকৃতির সাথে মিশে গেছি। আর আমার ইনশাল্লাহ এর পরেও আরও ইচ্ছা আছে যে আমি প্রতি 2 বছর বা 1 বছর অন্তত একবার হইলো এই সুন্দরবন ঘুরবো, কারণ এটার মধ্যে আসলে সুন্দর জায়গা হয় না। যারা নেচার লাভার বা নেচারের মধ্যে থাকতে পছন্দ করে তাদের মাস্ট বি এটা পছন্দ হবেই, আমি এটা মানে শিওর। এই সাইডটা হচ্ছে পুকুর সাইড। অনেকে চাইলে পুকুরের পাড়ে বসে অনেক সময় কাটায় দিতে পারবে। এবং সত্যি কথা, কোনো ধুলাবালির যে ঢাকা শহরে যে প্রবলেমটা ফেস করছি ধুলাবালি বা
বায়ু দূষণের। এখানে এই 3 দিন কোনো এরকমই না, মানে প্রতিটা সময় সতেজ নিঃশ্বাস এবং অলওয়েজ মানে খুবই হেলদি ফিল করছি, এবং বাতাস ছিল খুবই লাইট, এবং এত সুন্দর করে জিনিসটার আসলে গোছানো। এবং এটাতে শুনতেছে আরও অনেক ডেকোরেশনের কাজ হবে, অনেক সুন্দর করে আরও অনেক গাছ লাগানো বাকি, অনেক ডিজাইন করা বাকি। এবং আমাদের সাথে আসলে মানে ব্যাচেলার কাপল, তারপরে হচ্ছে সিনিয়র সিটিজেন, বড় ভাইয়া, সবাই গেছিলো ট্যুরে। এবং মানে অনেকে হয়তো চিন্তা করতে পারে যে ট্যুরে গেলে কেমন লাগবে, সবার সাথে আসলে আনইজি ফিল হবে কি না, বাট বিলিভ মি, আমি একা ঘুরতে গেছিলাম এবং আমি একা মনে হয়েছিল যে আমরা এই 60 জন একটা পরিবার, একটা যৌথ ফ্যামিলি, যেই কারণে আমার নিজের কোনো মানে প্রবলেম হয় নাই। এবং কেউ যদি গ্রুপ নিয়ে যাইতে চায় সে তো আরও বেশি মজা পাবে, আরও বেশি আনন্দ পাবে। এবং তাদের মধ্যে যারা সিঙ্গেল আসবে আমার মতো, তারা আরও বেশি মানে মজা পাবে, খারাপ লাগবে না। আমি এক কথা মানে প্রতিটা দিনই হচ্ছে এক একটা অ্যাক্টিভিটিস, এক একটা খাবার দাবার, এক একটা লোকেশনে ঘুরতে যাওয়া, একটা ডিফারেন্ট, মানে প্রতিটা সময় সাসপেন্স দিয়ে ভরা। এবং সুন্দরবনের মধ্যে আমি দেখলাম যে মানুষজন কিভাবে থাকে, এবং একটা মানে গভীর একটা ঘন জঙ্গল ডানায়। আমি আসলে একটাই আফসোস আমার, আমি এখানে বাঘ দেখতে পারি নাই, এটা আমার একটা আফসোস। বাট আমি যেই একটা রিফ্রেশমেন্ট বা একটা চিল মুডে ঢাকায় বা আমার এই ট্যুরটাকে কমপ্লিট করতে পারছি, এটা আমার কাছে সবচেয়ে বড় বিষয়। আর এখানের মধ্যে হাঁটাহাঁটি করা বা নেচারের সাথে মিশা যাওয়া, এগুলো আসলে খুবই ভালো। এগুলার আসলে ভাড়া শুনতেছি বিভিন্ন সময় আসলে ডিসকাউন্টই থাকবে, হয়তো শুক্র শনি বা সিজন টাইমে বা ঈদ হলিডে বা বিভিন্ন সরকারি সময় এইগুলার হচ্ছে ভাড়া পড়বে 4,000 টাকা বা 5,000 টাকা। এর সাথে হচ্ছে ব্রেকফাস্ট থাকবে। এবং এখানে যারা উডেনে থাকতে চায় না তাদের জন্য আসলে কটেজের ব্যবস্থা আছে, সেখানেও তারা থাকতে পারবে। আর ভিতরে মধ্যে আরেকটা জিনিস দেখলাম, এই সাইডেও একটা পুকুর আছে। সো পুকুর ঢোকার পর বাম পাশে একটা এবং এই সাইডে একটা, এবং এই পুকুরের উপরেই আসলে এই মঠ হাউসগুলো হবে। এটার থেকে রাতের বেলা সুন্দর ভিউ পাওয়া যাবে। এটা চারপাশ দিয়ে ঘিরা ঘিরা বিভিন্ন, একটা হচ্ছে কাঠের, একটা হচ্ছে ইটের, এরকম আরও 5-6টা হবে। আর এখানে আমাদের যাত্রা বিরতি বা আমাদের ঘোরাঘুরির জন্য সময় দিয়েছিল 2 ঘন্টা করে। তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া বা বিকালের স্ন্যাক্স আইটেম দিবে। তারপর আমাদের যে খুলনা, যেখান থেকে আমাদের ট্যুরটাকে স্টার্ট করছিল, জেলখানা ফেরিঘাট, ঠিক জেলখানা ফেরিঘাটে আবার আমাদেরকে নামায়া দিবে। সো আমাদের ঘোরাঘুরি এখানে 2 ঘন্টা ক্লোজ শেষ, আমরা এখন আবার বোটে চলে যেতেছি। এটা আসলে সিপালে ক্রুজে উঠছি দেখে আমরা হয়তো এই ফ্যাসিলিটিটা পাইছি, এটা কিন্তু অন্য ক্রুজগুলো কিন্তু দিবে না, কারণ এটা হচ্ছে ওদের আওতায় পড়ে নাই। ওরা সবাই এখন খুলনার দিকে ব্যাক করতেছে, কারণ এখন হচ্ছে খুলনার দিকে ব্যাক করার পালা। যেহেতু আমরা এই সিপালের ক্রুজে আসছি, এই কারণে আমাদেরকে এখানে এখন উঠে দিছে বা ঘোরাঘুরি শেষ। সো আমাদের থেকে সবাই বিদায় নিতেছে, এবং আমাদের থেকে সবাই মানে গুড মানে বলতেছে যে যে ফারুক ভাই বিদায়ক্ষণে খুবই আসলে একটা পেইনফুল ব্যাপার। এখানে আমাদের আজকে দুপুরবেলা ছিল খাসির মাংসর রেজালা। সো সাডেনলি ওইটা ভিডিওটা মিস্টেক হয়ে গেছে। এনিওয়ে আসলে খাওয়া দাওয়া করতে যে বা যে একটা কষ্ট পাইছিলাম, এই কারণে ভিডিওটা প্রপারলি শেষ করতে পারি নাই। সো আমি আসার সময় টিকিটটা কাটি নাই, যেই কারণে আমার টেনশন ছিল যে আমি বাসের টিকিটটা অ্যাভেলেবেল পাবো কি না, কারণ সবারই মোটামুটি বাসের টিকিটটা কনফার্ম করা ছিল এবং তাদের টিকিট কাটা ছিল, একমাত্র আমারই টিকিট কাটা ছিল না। সো এখানেই আবার জাহাজগুলি এই পশুর নদীতে থাইকা আমাদের এখন সবাইকে যার যার বোটে থেকে এই জেলখানা ফেরিঘাটে আমাদেরকে নামায় দিতেছে, এবং আমরা এখান থেকে এখন সবাই বিদায় নিয়ে নিব। সো আসার দিন যখন আসছিলাম তখন এই জায়গাটা অন্ধকার ছিল, ভোরবেলা আমাদেরকে এখানে তেমন আশেপাশের ভিউ কিছুই ওরকমভাবে দেখতে পারি নাই, কিন্তু এখন দেখলাম যে ভিউটা অনেক সুন্দর, জোস। আর এখানে সবগুলি ক্রুজ বা জাহাজগুলা নোঙ্গর করা থাকে, তাদের প্রতিটারই বোটগুলি মানুষদেরকে নামায় দেয়, আবার এখান থেকেই রিসিভ করে। এই জেলখানা ফেরিঘাটটাই হচ্ছে মেইন স্পট মানে ক্রুজে ওঠার জন্য। এখান থেকে হচ্ছে
এখানে আসলে ক্রুজগুলি ভিড়ে না, ভিড়ে হচ্ছে এই বোটগুলি। এই বোট থেকে আমাদের এখন নামার পর আমি এখন চলে যাব হচ্ছে বাস স্টপেজে, এবং ওখান থেকে আমার হচ্ছে এই খুলনা সিটিটাও দেখা হবে। আমার খুলনা এই নিয়ে প্রায় 3বার আসা পড়ছে, কিন্তু আমি খুলনাটা কখনো এক্সপ্লোর করি নাই। সো নেক্সট কোনো ভিডিওতে হয়তো খুলনা ঘুরতে আসবো বা খুলনা ট্যুরটাকে সবার কাছে তুলে ধরবো। বাট আমার কাছে খুবই বিদায় মুহূর্তে খুবই কষ্ট লাগতেছিল, কারণ অনেক স্মৃতি এবং অনেক এক্সাইটমেন্ট ছিল। যাই হোক, এখন চলে যাব হচ্ছে বাস স্টপেজে। সো এখানে খুলনাতে দেখলাম রিক্সা ভাড়া বা খাবার দাবারের দাম অন্যান্য জেলার তুলনায় অনেকাংশেই কম। আমাদের রিক্সা থেকে এখন ভাড়া নিছে মাত্র 50 টাকা। সো খুলনা সিটিটা যতটুকু পারতেছি একটু এক্সপ্লোর করে এখন চলে যেতেছি। আর এই জায়গাটার মধ্যেই হচ্ছে একেবারে জেলখানা, বাম পাশ দিয়ে আমার এই বাম পাশ দিয়ে জেলখানা। এখানে আসলে অনেকে আসছে তাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখাশোনা করতে। সো অনেকের মধ্যেই দেখলাম একটু কষ্ট। এবং খুলনা শহরটা খুবই ছোট, গোছানো এবং খুবই সুন্দর। এবং এখানে সব কিছুই আছে, আদালত, অফিস, পাড়া, বিভিন্ন মন্ত্রণালয়, তারপর হচ্ছে। এবং খুলনার মানুষজন আমি দেখছিলাম যে এখানে মানুষজনের ভিতরে কোনো চিল্লাচিল্লি বা জ্যাম জট, কারো উল্টাপাল্টা চালানোর কোনো সিস্টেম নাই। সবাই খুব সুন্দরভাবে গাড়ি চালায়। এবং নগর ভবনটাও দেখলাম, এটা খুব সুন্দর লাগছে আমার কাছে। ইউনাইটেড প্লাজা, অনেকগুলি আসলে যেই চোখের সামনে যেই বাস স্টপে যাওয়ার জন্য যেই জায়গাগুলি পড়তেছিল এগুলোই আসলে দেখতেছিলাম। রাস্তাঘাটগুলি, বাসাবাড়ি নিট অ্যান্ড ক্লিন, রোডের মধ্যে কোথাও ময়লা ফেলা নাই, কোথাও কোনো গন্ধ নাই। খুলনা সিটিটা খুবই সুন্দর। এবং এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তারপর সাতক্ষীরা ঘোষের মিষ্টি ভাণ্ডার, তারপরে এই রোডটা হচ্ছে একটা বিজি রোড, কিন্তু ওইরকম কোনো জ্যামই নাই। এবং এখানকার মানুষজন দেখলাম যে খুবই চুপচাপ এবং খুবই পড়াশোনা বা শিক্ষিত সামাজিক পার্সন, যারা আসলে হই হুল্লোড় পছন্দ করে না। আর খুলনা শহরের মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এখানে জ্যাম নাই। ঢাকা সিটির মতো অ্যাটলিস্ট জ্যাম নাই। আসলে আমার এই 2-3 দিনের মধ্যে এই সাইডটাতে ঘোরাঘুরি করার পরে খুলনা শহরটাও এক্সপ্লোর করার হয়ে গেল টুকটাক যতটুকু পারছি। খুলনাতে এর আগেও অনেকবার আইসা চুই ঝাল খাইয়ে গেছিলাম, বাট এবারও চুই ঝাল খাইলাম, কিন্তু সেটা বোটে। আর খুলনাতে আশা করি খুব শীঘ্রই আসা হবে আবার। আমার এই 2 দিনের বা 2 রাত 3 দিনের যে প্যাকেজটা, এই প্যাকেজটা আমি ঢাকা থেকে কনফার্ম করে আসি। সো যারা ঘুরতে আসবে সুন্দরবন বা খুলনা, এই সুন্দরবনের জন্য তাদেরকে আগে থেকে এটা কনফার্ম করে আসতে হবে, কারণ এটা তখন আইসা অনেকটা পাওয়া যায় না। এটা রিজার্ভ করে আসতে হবে। এবং আমার সেই সাথে মোটামুটি আমি যাওয়ার পরপরই আমি বাসের টিকিট পেয়ে যাই, সোহাগ বাসে। আসার সময় আসছিলাম গোল্ডেন সিটি বাস, এবং আমি জাস্ট খালি কাউন্টারে নামছি আর বাসটা জাস্ট অপোজিট সাইডে দাঁড়ানো ছিল, বলতেছিল এখনই চলে যাবে ঢাকায়। আমার সত্যি কথা যে এটা রিফ্রেশমেন্ট দরকার ছিল, আমি এটা খুলনা থেকে পাইয়া গেছি এবং আমার এটা প্রপার কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আর আমাকে সবাই একটু প্লিজ সাপোর্ট করেন। আমি ভিডিও করতেছি বা আমার যে স্মৃতি মোমেন্টগুলি এগুলো আমি রাখতেছি। সো এগুলো আমাকে ইন ফিউচার হয়তো আমার একটা মেমোরিজের জন্য অনেক ভালো। আর ঢাকা থেকে এখন যাইতে সময় লাগবে 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো। দিনের বেলা একটু সময় বেশি লাগে, বাট রাতের বেলা খুবই তাড়াতাড়ি চলে আসা যায়। দিনের বেলা হয়তো একটু অটো বা টমটমের জন্য একটু হ্যাসেল নিতে হয়। আমার ইচ্ছা ছিল আমি নন এসিতে আসবো না, আসবো এসিতে। এটা হচ্ছে রূপসা ব্রিজের উপরে দিয়ে চলে যেতেছি, ও যে ওদিক থেকে বোটে উঠছিলাম। আর বাট এসিতে যাওয়ার পরেও খারাপ লাগে না, কারণ রাস্তাঘাট তো ভাঙাচোরা না, খুবই ভালো লাগতেছিল। এবং আমার সিটটা একেবারে জানলার সাইডে পড়ছে, যে কারণে আমি ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে যাইতেছিলাম। আমার সাথে যদি কেউ কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করা হয়, আমাকে নক দিয়েন। আমি আসলে ঘোরার জন্য যে কোনো সময় রেডি। আমাদের আসলে ব্রেক দিয়ে দিছে, আমার এখানে আসলে ফ্রেশ হই, একটু খাওয়া দাওয়া করি। এবং কফি চা দুইটাই খুবই ভালো ছিল, দুইটাই। এটা হচ্ছে সম্পূর্ণ অত্যাধুনিক একটা জায়গা, কারণ এটাই হচ্ছে এই খুলনা যাওয়ার মধ্যে বা এদিক দিয়ে যারা যশোর যায়
এটাই হচ্ছে সবচাইতে ভালো এবং সবচাইতে কি বলে যে সব খাবার দাবার, ওয়াশরুম, তারপর হচ্ছে দই মিষ্টি, তারপর হচ্ছে ওদের তেল নেওয়ার জন্য এলপিজি। এই পাশে আসলে সিএনজিটা নাই। সো আমার যে পার্সোনাল প্রাইভেট কারটা আছে এটা নিয়ে যদি আমি আসি তা এখান থেকে আমি এলপিজি নিব ইন ফিউচার মনে মনে চিন্তা করি। এবং এখানে সবগুলি গাড়ির স্টপেজ বা দেয়, ভালো ভালো যে কোম্পানির গাড়িগুলা, এবং বিশাল বড় এই স্টপেজটা। এই ডান পাশেই হচ্ছে পেট্রোল বা স্টেশন পাম্প, আর বাম পাশে হচ্ছে পার্কিং। প্রায় 30-40টা গাড়ি পার্কিং অনায়াসে করা যায়। সো অলরেডি সন্ধ্যা, ঢাকার কাছাকাছি চলে আসছি, অনেক কথা বলছি।